বাজার থেকে সিজনের এই আমরা ফুরিয়ে যাওয়ার আগেই ঘরে বানিয়ে নিন খুব সহজেই টক ঝাল মিষ্টি আমড়ার আচার, আর বছর জুড়ে সংরক্ষণ করে খান অল্প খরচে আর কম সময়ে। কিভাবে আমি এই আচারটা বানিয়ে নিই সেই রেসিপিটাই আজকে শেয়ার করব। প্রথমেই দরকার আমড়া। তো আমি বাজার থেকে বড় বড় সাইজের ডাসা আমড়াগুলো কিনে নিয়েছি। এই আমড়াগুলো সাধারণত একটু মিষ্টি হয়ে থাকে, তার জন্য খেতেও বেশি ভালো লাগে। তারপর আমি কিনে নিয়েছি 500 গ্রাম পরিমাণ আখের গুড়। তো আচারে আখের গুড়টা দিলে কিন্তু আচারের কালারটা অনেক বেশি সুন্দর আসে। তো আচারটা বানানোর জন্য আমি এখানে আমড়াগুলো একটু ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তো এখানে আটির অংশটা আমি ফেলে দিয়েছি। আজকে আমি 1 কেজি পরিমাণ আমড়ার আচার বানাবো, তার জন্য আমড়াটা আমি ছোট ছোট করে পিস করে কেটে এখন একটা পাত্রে দিয়ে দিলাম। তারপর আমি কিছুটা পানি দিয়ে আমড়াগুলো সিদ্ধ হতে বসিয়ে দিব। আমড়াগুলো সিদ্ধ হতে থাকে, এর মাঝে আমি অল্প একটু তেঁতুল পানিতে ভিজিয়ে রাখবো। তারপর আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। তার মধ্যে আমি 2টা শুকনো মরিচ কিছুটা একটু টেলে নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ ধনিয়া, 1/2 চা চামচ জিরা আর 1.5 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়ে আমি সবটা একসাথে ভালো মতো ভেজে নিব। চুলার আঁচটা লোতে রেখে কিন্তু অনবরত এটা নেড়ে যেতে হবে, যাতে খুব ভালো মতো ভাজা হয় আর এটা পুড়েও না যায়। তো এর মাঝে মশলাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে আর মশলা থেকে সুন্দর একটা সুঘ্রাণও বের হয়েছে। মশলাটা আমি একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। এইদিকে আমড়াগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি ম্যাশ করে নিব। আমড়াগুলো আমি ম্যাশ করে নিয়েছি। তো এখন আমি ভাজা মশলাগুলো গুঁড়া করে নিব, তার জন্য ব্লেন্ডারে জারে নিয়ে নিলাম। তো এখন আমার মশলাগুলো খুব ভালো মতো গুঁড়ো করে নেওয়া হয়ে গিয়েছে। আচারে দেওয়ার জন্য কিন্তু মশলাগুলো খুব বেশি মিহি করা যাবে না, একটু আধা ভাঙা মতো রাখতে হবে। তারপর আচারটা বানানোর জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইটা গরম হয়ে আসার পর আমি এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। এখানে আমি 100 গ্রামের একটু বেশি সরিষার তেল দিয়েছি। তারপর তেলটা ভালোভাবে গরম হয়ে আসার পর আমি এখানে গরম মশলা দিয়ে দিয়েছি। তো গরম মশলার ভিতরে ছিল তেজপাতা, দারচিনি আর এলাচ। এইগুলা দিলে কিন্তু আচারে সুন্দর একটা ফ্লেভার যোগ হয়। তারপর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ সাদা সরিষা বাটা আর 1 চা চামচ রসুন বাটা দিয়ে সবকিছু একসাথে ভালো করে একটু ভেজে নিয়েছি। তো খুব বেশি একটা কালার করা যাবে না। তারপর আমি এখানে দিয়ে দিলাম আগে থেকে যে ভিজিয়ে রেখেছিলাম ওই তেঁতুলের বীজগুলো আমি ফেলে দিয়েছি আর পানিটাই দিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এটা দিলে কিন্তু কালারটা সুন্দর আসবে আর খুব বেশি একটা ঝালও হবে না। তারপর সবকিছু একসাথে কিছুটা সময় নেড়ে চেড়ে তারপর আমি আগে থেকে ম্যাশ করে রাখা আমড়াগুলো দিয়ে দিলাম। এখন আমি তেলের ভিতরে আমড়াগুলো 4 থেকে 5 মিনিটের জন্য একটু নর্মাল হিটে আমি একটু ভেজে নিব। তো অনবরত এভাবে নাড়তে হবে, তা না হলে কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে। 4-5 মিনিট ধরে ভেজে নেওয়ার পর এখন আমি টেস্টের জন্য এখানে 1/2 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম 300 গ্রাম পরিমাণ আখের গুড়। তো আখের গুড়টা দিয়ে এখন আমি আবারও সবকিছু ভালো মতো নেড়ে নিচ্ছি। একটা পর্যায়ে গুড়টা খুব ভালো মতো গলে গিয়ে এখান থেকে পানি ছেড়ে দিবে। তো পানিটা বের হওয়ার পর কিন্তু অনবরত এভাবে নেড়ে যেতে হবে। গুড়টা ভালো মতো গলে যাওয়ার পর এই পর্যায়ে আমি একটু চেক করেছিলাম মিষ্টিটা কেমন হয়েছে দেখার জন্য। তারপর কিন্তু আমি এখানে আরো কিছুটা পরিমাণ গুড় অ্যাড করি, কারণ আমার মনে হচ্ছিল মিষ্টিটা হয়তো একটু কম হয়েছে, আরো একটু দরকার। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি আগে থেকে যে গুঁড়া করে রেখেছিলাম মশলাগুলো। তো ওখান থেকে আমি অর্ধেক পরিমাণ মশলা এখন দিয়ে দিলাম। তারপর কিছু সময় নেড়ে চেড়ে পানিটা আরো কিছুটা শুকিয়ে আসার পর আমি এখানে বাকি মশলাগুলোও দিয়ে দিলাম। তো মশলাগুলো দেওয়ার পর আমি আচারটা আবারও খুব ভালো মতো নেড়ে চেড়ে নিব। এই সময় কিন্তু আচারটা থেকে পানিটাও একেবারে শুকিয়ে গিয়েছে আর আচারটাও আস্তে আস্তে ঘন হতে শুরু করেছে। তাই নাড়াচাড়া দিয়ে একদমই অফ করা যাবে না, তা না হলে কিন্তু আচারটা নিচ থেকে লেগে যাবে। তারপর আমি এখানে দিয়ে দিব হোয়াইট ভিনেগার বা সিরকা। তো এটা দিলে কিন্তু আচারটা বছর জুড়ে সংরক্ষণ করা যাবে। অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন শুকনো কাঁচের জারে রাখতে হবে আর মাঝে মাঝে একটু রোদে দিতে হবে, তাহলে কিন্তু ফ্রিজে নরমালে রেখে আপনারা বছর জুড়ে এই আচারটা সংরক্ষণ করে খেতে পারবেন। আচারের মধ্যে সিরকাটা দেওয়ার পরে কিন্তু আবারও একটু পাতলা হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে অনবরত নাড়তে নাড়তে আস্তে আস্তে কিন্তু আবারও ঘন হয়ে গিয়েছে। তো আচারটা আমার প্রায় হয়ে এসেছে। তো এটা বোঝারও কিন্তু একটা উপায় আছে। এইভাবে খুন্তিতে নিয়ে একটু ঝাঁকা মেরে তারপরে একটা আঙুল দিয়ে এইভাবে লম্বা করে দাগ টেনে নিতে হবে। তো দাগটা যদি মিশে না যায় তাহলে বুঝতে হবে আচারটা বানানো হয়ে গিয়েছে। তো তারপরেও আমি এখানে আরো 1 মিনিটের মতো সময় নিয়ে আরো কিছুটা সময় নেড়ে চেড়ে নিব। অনবরত এইভাবে নাড়তে নাড়তে কিন্তু আচারের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। আস্তে আস্তে কিন্তু ডার্ক একটা খয়েরি কালার মতো হয়ে যাচ্ছিল। চিনি দিয়ে এই আচারটা বানালে কিন্তু এই কালারটা কখনোই আসবে না। এই কালারটা চাইলে কিন্তু অবশ্যই আখের গুড় অথবা খেজুরের গুড় দিয়েই বানাতে হবে। তো এইদিকে আমার আচারটাও বানানো পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে।
গেছে, তো এখন আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছিলাম। গরম থাকা অবস্থাতে আমি এই কাজটা করে নিচ্ছিলাম, তা না হলে কড়াইতে থাকলে কিন্তু আরো এক্সট্রা ঘেমে পানি উঠতো। এই সময়টা আচার থেকে এত সুন্দর একটা মিষ্টি ঘ্রাণ আসছিল যে চারিদিকে একদম আচারের গন্ধে ম করছিল। আমার মেয়ে তো এদিকে বাটি হাতে নিয়ে অপেক্ষা করছিল আচার খাবে, তাই তাকেও একটু দিলাম। তো সে তো খেয়ে অনেক বেশি মজা পেয়েছে। সত্যি বলতে আমরার আচারও যে এত বেশি মজার হয় আমার জানা ছিল না, তো এখনো পর্যন্ত আমার খাওয়া আচারের মধ্যে বেস্ট ছিল এটা। যারা এখনো পর্যন্ত এই আচারটা বানিয়ে খাননি তারা কিন্তু অবশ্যই একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, আর কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন।